হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। আমি অরিন্দম চ্যাটার্জি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব যে টপিক নিয়ে, সেটা হলো কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, আমরা উইকলি যে কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করি, এই জুন থার্ড উইকের যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো ছিল অবজেক্টিভ ফরম্যাটে কমপ্লিট করব, কিন্তু তার প্রপার ডেসক্রিপটিভ অ্যানালিসিস দেব। তোমরা নিশ্চয়ই অনেকে দেখেছো যে এবছর এনটিপিসিতে যে পরীক্ষাটা হলো, সেই এনটিপিসির পরীক্ষাতে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই কমন পাও। আচ্ছা, কেন কমন পাওনি, কি জন্য কমন পাওনি, এর কারণ হয়তো তোমরা অনেকেই বুঝতে পেরেছো। সেটার কারণ হচ্ছে এটাই যে তোমরা ওয়ান লাইনার পড়ে গেছো। ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিন্তু আর হবে না। তো যদি মনে করো যে হ্যাঁ, ডেসক্রিপটিভ স্টাইলে পড়তে হবে, অ্যানালিটিক্যাল স্টাইলে পড়তে হবে, তাহলে এই ভিডিওটা তোমরা দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকের যে টপিক, ফার্স্ট টপিক, সেটা নিয়ে আলোচনা করছি। ফার্স্ট টপিকেই বলেছে ট্যুরিজম প্রমোশন ইন কালি টাইগার রিজার্ভ রেইজেস ইকোলজিক্যাল কনসার্নস। আচ্ছা, এখানে বলেছে কোথায়, কালি টাইগার রিজার্ভ নিয়ে বলেছে। এবার কথা হচ্ছে, এইটা পড়ে তো বুঝে গেলে, এখান থেকে তোমাদের যদি ওয়ান লাইনার বলে তাহলে সরাসরি বলবে যে কোন টাইগার রিজার্ভে মানে ট্যুরিজম প্রমোশনটাকে মানে করা হয়েছে, কনসার্ন করা হয়েছে। ঠিক আছে, কেন ইকোলজিক্যাল কনসার্নের জন্য বা রেস্ট্রিক্ট করা হয়েছে ইকোলজিক্যাল কনসার্নের জন্য, এটা তোমাদের কাছে জানতে চেয়েছে। এবার এই কোশ্চেনটা তোমাদের ওয়ান লাইনারের জন্য এনা, কিন্তু এই কোশ্চেনটায় তোমাদের যদি কোশ্চেন আসে রিসেন্টলি একটা স্টেটের একটা টাইগার রিজার্ভকে মানে তার যে ট্যুরিজম প্রমোশনটা, ঠিক আছে, সেটাকে মানে রেজ করা হয়েছে, সেই স্টেটটা কোনটা? যদি এই কোশ্চেনটা আসে তখন কি হবে, তখন অ্যান্সার করতে সমস্যা হবে। স্টেটটা কর্ণাটকা। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাডিশনাল ইনফো। ঠিক আছে, এখানে এই অ্যাডিশনাল ইনফো, এগুলো ছাড়াও আরো কিছু আছে। আচ্ছা, এবার কোশ্চেন আসতে পারে যে কালি টাইগার রিজার্ভ কোন নদীর ধারে অবস্থিত। তাহলে এই কোশ্চেনটা যদি আসে, কালি টাইগার রিজার্ভ কোন নদীর ধারে অবস্থিত, তাহলে অনেকেই ভাববে এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন না। কিন্তু দেখো, কালি টাইগার রিজার্ভ একটা নদীর ধারে অবস্থিত, যে রিভারটা হচ্ছে কালি রিভার। ওকে, কালি রিভার, নিচে লেখা আছে সমস্ত কিছু। রিভার কালি ফ্লোস থ্রু ইট, মানে এর ভেতর দিয়ে যায়। এবার কোশ্চেন হচ্ছে, রিভার কালি কর্ণাটকে, এই নদীটার নাম আমরা অনেকেই হয়তো শোনোনি তোমরা। ঠিক আছে, তো কালি রিভার মেনলি পশ্চিম থেকে পূর্বের দিকে গেছে। কোথায় পড়েছে? অ্যারাবিয়ান সিতে পড়েছে। অ্যারাবিয়ান সিতে পড়েছে। আচ্ছা, তাহলে এই যে অ্যারাবিয়ান সিতে পড়লো পশ্চিম থেকে পূর্বে গিয়ে, তাহলে নিশ্চয়ই এর কিছু উপনদী আছে এবং এর কিছু শাখা নদী আছে। চলো সেগুলো নিয়ে জানি। আমি এখানে তোমাদের ছবি দিয়েছি যার উপর একটা ড্যাম আছে। এই জিনিসটাকে মনে রাখবে, ড্যামের কথাটা আমি বলে দিচ্ছি। সুপার ড্যাম, এটা কিন্তু কালী নদীর উপর। এটা হচ্ছে কালী নদী যাচ্ছে, কালী নদীর প্রবাহপথটা দেখিয়েছে। এটা কর্ণাটক স্টেট, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি। ওকে, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি। সবার ক্লিয়ার এই অবধি? বুঝতে পেরেছো? রেকর্ডেড ভিডিও দেখবে, কিন্তু কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, এরপরে আমরা যদি বলি এখানে কোন কোন ট্রিবিউটারিজ রয়েছে। ট্রিবিউটারিজ হচ্ছে যেগুলো রয়েছে, আমি মার্ক করছি। মার্ক করলে দেখো এখানে কি আছে, পান্ড্রালি, ঠিক আছে, তাতিয়ালা, ভাকি, এই যে মানে উপনদীগুলো, এগুলো সবই কিন্তু কালী নদীর উপনদী। এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এখানে কিছু ওয়াটারফলস রয়েছে, দেবকার ওয়াটারফলস, তারপরে নাগরামাটি ওয়াটারফলস, সাথোডি ফলস, ঠিক আছে, আনসি ফলস। এই যে আনসি, এই আনসি নামটাও কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম। আনসি হচ্ছে ফর্মালি এটাকে বলা হতো আনসি টাইগার রিজার্ভ। ঠিক আছে, ডান্ডেলি আনসি টাইগার রিজার্ভ কেন বলা হতো, কারণ এখানে কিন্তু আনসি ফলস আছে, সেই জন্য। ক্লিয়ার তো? এই টপিক থেকে যে যে ইনফরমেশন দরকার আমি দিয়ে দিয়েছি। এর ভেতর থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। তোমরা অ্যানালিটিক্যাল স্টাইলে পড়ো না, সেই জন্য তোমাদের এই কোশ্চেনগুলো অ্যাটেম্প তোমরা করতে পারো না। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এই ব্যক্তিটাকে তো তোমরা সবাই চেনো, কে এটা? টম ক্রুজ। আচ্ছা, টম ক্রুজ কেন নিউজে এসছে? টু রিসিভ হিজ ফার্স্ট অস্কার এট 2025। ঠিক আছে, এটা হচ্ছে গভর্নর অ্যাওয়ার্ডস। ঠিক আছে, অস্কার গভর্নর অ্যাওয়ার্ডস যেটা আছে 2025 সালে, সেখানে সে রিসিভ করেছে। তাহলে এই কোশ্চেনটা ওয়ান লাইনার হিসেবে কমপ্লিট। এবারে যদি আমাদেরকে কোশ্চেন আসে টম ক্রুজ নিয়ে কিছু জিনিস বলতে, তো উইল রিসিভ এন অনারারি অস্কার। এবার অনারারি মানে কি, এটা কিন্তু আমি তোমাদেরকে বলবো না। যারা এতদিন ধরে পড়ছো সবাই অনারারি মানে জানো। কমেন্ট সেকশনে অনারারি মানে কি সেটাও জানাবে, এর যে সিনোনিমস কি সেটা জানাবে। দেখো তোমাদেরকে একটা কথা বলছি, আমরা এখানে যারা পড়াই, ঠিক আছে, তোমাদেরকে আমরা যারা পড়াচ্ছি, আমি, অয়ন স্যার, অন্তরা ম্যাম, তন্ময়, তন্ময় স্যার বলে একজন আসবে তোমাদেরকে, মোহন স্যার, ইন্দ্র স্যার, সবাই যারা পড়ায়, সবাই কিন্তু তোমাদেরকে একসঙ্গে যাতে সব সাবজেক্ট কানেক্ট করতে পারো সেই স্টাইলে পড়াবে। আমরা তোমাদেরকে এইরকম ভাবে পড়াবো না যে যেটুকু এখানে দরকার না, এর সঙ্গে অ্যাডিশনাল ইনফো
দিয়ে আমরা পড়াবো। আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো যায় প্রত্যেকদিন ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আমাদের ব্যাচে যায়, ফ্রি ব্যাচে, ঠিক আছে, ফ্রি ব্যাচে যায়, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। তো সেখানে তোমরা যারাই জয়েন করেছো হোয়াটসঅ্যাপে তারা সবাই জানো যে আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্স দিই সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফো নিয়ে, ঠিক আছে। তো সেটা কিন্তু তোমাদের দরকার পড়বে, এবং এই যে জিনিসগুলো অনারারি মানে কি এগুলো দরকার লাগবে, এগুলো না জানলে তোমাদের কিন্তু পরীক্ষায় অনেক কোশ্চেন অ্যান্সারই করতে পারবে না। ওকে, চলো। আচ্ছা, এই টম ক্রুজের বলতেই যে সিনেমাটার কথা সবার আগে আমাদের মাথায় আসে মিশন ইম্পসিবল। তাহলে যদি কোশ্চেন আসে মিশন ইম্পসিবল সিনেমার সঙ্গে জড়িত ব্যক্তিকে, টম ক্রুজ। ওকে, এবার সে যে অ্যাওয়ার্ড পেয়েছে, সে অ্যাওয়ার্ড কোনগুলো পেয়েছে? গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, ঠিক আছে, সে 3বার জিতেছে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডকে। একাডেমি অ্যাওয়ার্ড যেটাকে অস্কার বলা হয়, সে নমিনেট হয়েছে 3বার কিন্তু একবারও জেতেনি। তাহলে যদি পরীক্ষার কোশ্চেনে অপশন থাকে যে টম ক্রুজ কি অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? নো। ওকে, এটা কিন্তু তোমরা এই হচ্ছে অস্কার অ্যাট 2025 গভর্নর অ্যাওয়ার্ডস পেয়েছে। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন বা নেক্সট টপিক, ইন্ডিয়াস ফার্স্ট সেমিকন্ডাক্টর প্ল্যান্ট টু বি বিল্ড ইন গুজরাট। কোথায় বিল্ড হচ্ছে? গুজরাট। আচ্ছা, গুজরাট বলতেই একটা ইন্ডাস্ট্রির কথা আমাদের সবার আগে মনে আসে, ঠিক আছে, গুজরাট বলতে একটা ইন্ডাস্ট্রি এরিয়া। আচ্ছা, গুজরাটে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি মানে তৈরি হচ্ছে। কেন সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হচ্ছে? কারণ বর্তমান ভারতে যে জিনিসগুলো সবাই ইউজ করছি, আমি এই যে ভিডিওটা রেকর্ড করছি ল্যাপটপে, আচ্ছা তোমরা যারা দেখছো, আমার ভিউয়ার্স যারা রয়েছে, যারা আমাদের স্টুডেন্টস রয়েছে, তারা সবাই কিসে দেখছো? ম্যাক্সিমাম 90% লোক মোবাইলে দেখছো, তাই তো? হয়তো 5% মানুষ ল্যাপটপ বা ডেস্কটপ, ঠিক আছে, কোনোটাই দেখছো। তাহলে এই যে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, এগুলো যে জিনিস দিয়ে তৈরি হয়, যে ম্যাটেরিয়াল ইউজ হয়, তাকে বলা হয় সেমিকন্ডাক্টর, ঠিক আছে। সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর জিনিসটা কি তাহলে? স্যার বুঝলাম না, আমি না সায়েন্স নিয়ে পড়িনি, সেমিকন্ডাক্টরটা একবার বলে দিন। একদম ঠিক, আমি বলে দিচ্ছি। দেখো, 3 ধরনের পদার্থ হয় যার ভেতর দিয়ে তড়িৎ যেতে পারে, ঠিক আছে, মানে তড়িৎ 3 ধরনের ভেতর দিয়ে যেতে পারে না, আমি কথাটা ভুল বলেছি। 3 ধরনের পদার্থ হয় তড়িতের প্রবণতার উপর নির্ভর করে, ঠিক আছে। একটাকে বলা হয় কন্ডাক্টর, একটাকে বলা হয় কন্ডাক্টর, আচ্ছা, আর একটাকে বলা হয় ইনসুলেটর, ইনসুলেটর। ওকে, একটা কন্ডাক্টর আর একটা কি? ইনসুলেটর। আচ্ছা, কন্ডাক্টর মানে কি? কন্ডাক্টর মানে যার ভেতর দিয়ে প্রবাহ হয়, এর ভেতর দিয়ে প্রবাহ হয়। আর ইনসুলেটর মানে এর ভেতর দিয়ে কোনো রকম প্রবাহ হয় না। কি প্রবাহের কথা বলছি? তড়িৎ প্রবাহের কথা বলছি। আচ্ছা, তাহলে এমনও তো কিছু জিনিস আছে যার ভেতর দিয়ে মানে যে জিনিসটা এই কন্ডাক্টর আর ইনসুলেটরের মাঝখানে আছে, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর। ওকে, বোঝা গেল? দেখো, আমি আর ডিটেলসে বললাম না, আমি তোমাদেরকে বেসিকটা বলে দিলাম। তোমাদেরকে সায়েন্স ক্লাস নেয় অয়ন স্যার, অয়ন স্যার এই নিয়ে তোমাদেরকে ডিটেলস আলোচনা করবে। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি খুব দরকার ফিউচার ইন্ডিয়ার জন্য। এখানে দুটো জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম, ঠিক আছে। এই দুটো জিনিস আমি বলে দিলাম। কোন গ্রুপ তৈরি করছে? টাটা গ্রুপ তৈরি করছে, জাস্ট এইটুকু মনে রাখবে, হয়ে যাবে। নেক্সট নিউজ, রাশিয়া অ্যান্ড ইউএসএ হ্যাভ দ্য লার্জেস্ট নিউক্লিয়ার আর্সেনালস। আর্সেনালস মানে কি? আর্সেনালস মানে তোমরা যারা ইংরাজিতে পড়েছো, যেখানে আর্সেনালস বলতে এটাই বোঝায় যেখানে প্রচুর অস্ত্র আছে, অস্ত্রাগার, তাই তো আর্সেনালস বলতে। দেখো, কথায় কথায় একটা দুটো ইংরাজিও আমরা প্র্যাকটিস করে নিচ্ছি, সিনোনিমস প্র্যাকটিস করে নিচ্ছি, আমরা ওয়ান ওয়ার্ড প্র্যাকটিস করছি। একটাই ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস, তার ভেতরে কত কিছু চলছে। তো চলো সেটা নিয়ে আর বেশি আলোচনা করবো না। আর্সেনাল মানে কি জিনিস সবাই জানো। আচ্ছা, এই রিপোর্টটা কে পাবলিশ করেছে? সিপ্রি পাবলিশ করেছে। আচ্ছা, সিপ্রি সম্পর্কে তো আমরা জানবো। সবার আগে নিউক্লিয়ার ওয়ারহেড কি? নিউক্লিয়ার ওয়ারহেড দেখতে অনেকটা এরকম হয়। দেখো, আমি জানদার একটা ছবি দিয়েছি, অনেকটা এরকম, মানে এরকমই দেখতে হয়, ঠিক আছে। তো ইউএস আর রাশিয়ার কাছে সব থেকে বেশি আছে, এটা তো আমরা জানি। এবার সারা পৃথিবীতে যে দেশগুলোর কাছে ওয়ারহেড রয়েছে, নিউক্লিয়ার ওয়ারহেড, তারা হচ্ছে কে? চায়না, ইন্ডিয়া, পাকিস্তান, ইউকে, ফ্রান্স, ইসরায়েল এবং নর্থ কোরিয়া। এই কয়েকটা দেশের কাছে, যারা মানে সরাসরি ভাবে সবাই জানে এদের কাছে নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। আচ্ছা স্যার, এই নিউক্লিয়ার জিনিসটা কি? দেখো, নিউক্লিয়ার বলতে গেলে না আমাদেরকে দুটো জিনিসের কথা মানে মনে রাখতে হবে। একটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, রেডিও অ্যাক্টিভিটি, আর একটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার বোম, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়ার বোম বলতে স্যার কি বলতে চাইছেন?
আমি বলতে চাইছি ফিশন টেকনোলজির কথা, নিউক্লিয়ার বোম লেখাটা বন্ধ করে দিই, ফিশন টেকনোলজির কথা, ফিশন ফিশন টেকনোলজির কথা। আচ্ছা, রেডিও অ্যাক্টিভিটি কি জিনিস? মনে করো তোমরা 2-3 জন বন্ধু মিলে একটা গ্রুপ করে কোনো কিছু করছো, একটা কোনো ভারী বস্তুকে তোলার চেষ্টা করছো। আচ্ছা, একবার ভাবো যদি গ্রুপে কোনো কারণে তোমাদের যে শক্তি কম হয়, কোনো কোনো বন্ধুর শক্তি কম, বা তোমাদের 3 জনেরই যদি শক্তি কম হয়, 3 জনে মিলে চেষ্টা করছো, তাহলে কি সেই জিনিসটাকে তুলতে পারবে? অ্যান্সার আসবে না। তার মানে শক্তি কম বলতে আমি বলতে চাইছি নিউক্লিয়াসের কথা। আমি এটা বোঝালাম এরকম ভাবে, কিন্তু নিউক্লিয়াস নিউক্লিয়াস যদি শক্তি কম বলতে, নিউক্লিয়াস যদি আনস্টেবল হয়, নিউক্লিয়াস আনস্টেবল হলে কি হবে? এর ভেতর থেকে নিউট্রন বের হতে থাকবে। নিউট্রন যে বের হবে, অ্যাকচুয়ালি নিউট্রন না, এটা একটা রে আকারে বের হবে। কোন রে আকারে বের হবে? এই কোশ্চেনটা মাথায় আসে, আলফা রে, বিটা রে, গামা রে। আচ্ছা, এই আলফা বিটা গামা স্যার এগুলো তো পড়েছি। হ্যাঁ, এগুলোই যেগুলো পড়েছো তোমাদের সায়েন্সে, আলফা বিটা গামা যে রেডিয়েশন, সেটা সেটা যেটা বেরোচ্ছে সেটাকেই বলে রেডিও অ্যাক্টিভিটি। এদের যে ভেদন ক্ষমতা আছে, এদের ভেদন ক্ষমতা মানুষের শরীরকে ভেদ করে চলে যায়। এই জন্যই যে রেডিও অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়ার যে ভয়টা থাকে, সেটা কেন থাকে? কারণ আনস্টেবল নিউক্লিয়াস হলে নিউক্লিয়াসটা ভেঙে যাবে, এবং ভেঙে গিয়ে সে এই আলফা বিটা গামা এই ধরনের যে রশ্মিগুলো রয়েছে, রেগুলো রয়েছে, সেগুলোকে সে রিলিজ করবে। বোঝা গেল? তাহলে ফিশন টেকনোলজি কি জিনিস? স্যার, যার আনস্টেবল নিউক্লিয়াস তার ক্ষেত্রে এটা হচ্ছে। ফিশন টেকনোলজিতে ইউরেনিয়াম যখন আবিষ্কার হয়েছিল, ইউরেনিয়াম ইউরেনিয়াম আবিষ্কার করার পরে ইউরেনিয়াম 235 বলে একটা এলিমেন্ট পাওয়া যায়, ঠিক আছে? সেখানে কি হয়, সেখানে অ্যাকচুয়ালি এই ইউরেনিয়াম 235-এর নিউক্লিয়াসে কি কি থাকে? প্রোটন আর নিউট্রন। আগের দিন কিন্তু অয়ন স্যার তোমাদেরকে পড়িয়েছে নিউক্লিয়াস নিয়ে, অ্যাটমিক স্ট্রাকচারে পড়িয়েছে, তোমরা একবার দেখে নেবে। নিউট্রন নিস্তড়িত, এটা জানো। এবার নিউট্রন নিস্তড়িত হলে, যদি মনে করো এই সেম রেডিও অ্যাক্টিভিটি সিস্টেমটা যদি নিজেরা মানুষ টেকনিক্যালি করতে চায়, তাহলে কি সম্ভব হবে? মানে আমরা তো জানি সমধর্মী কোনো জিনিস পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে নিউক্লিয়াসের ভেতরে কি আছে? অ্যাকচুয়ালি আছে চার্জ, বলতে পজিটিভ। তো পজিটিভ ছাড়াও তো আর একটা জিনিস রয়েছে, সেটা কি নিস্তড়িত, সেটা হচ্ছে নিউট্রন। তাহলে পজিটিভ চার্জকে যদি এখানে দেওয়া হয়, সেটা বিকর্ষণ করে বেরিয়ে যাবে। কিন্তু কোনো যদি নিস্তড়িত জিনিস এর ভেতরে থাকে, এবং কোনো বাইরে থেকে একটা হাই মানে ভলিউমে কোনো নিউট্রন কণা যেটা নিস্তড়িত, সেটা যদি এই যে নিউক্লিয়াসটাকে হিট করে, তাহলে কি হবে? তাহলে এর ভেতর থেকে নিউট্রনগুলো নিউট্রন কণা হিট করছে, এবং নিউট্রন কণা হিট করার ফলে এর ভেতরের যে নিউক্লিয়াসটা, এটা আনস্টেবল হয়ে এখান থেকে নিউট্রন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে? নিউট্রনকে আমি এন দিয়ে ডিনোট করছি। আচ্ছা, এই নিউট্রন যখন বেরিয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি কি হয়, ফিশন টেকনোলজিতে অনেক মাস থাকে, ঠিক আছে? অনেক ইউরেনিয়াম একসঙ্গে আছে। এই নিউট্রনটা ভেঙে গিয়ে বা বেরিয়ে গিয়ে এ আবার অন্য নিউট্রনকে হিট করছে, কারণ এর পাশে আর একটা এরকম অ্যাটমিক স্ট্রাকচার রয়েছে, আর একটা এরকম রয়েছে। এবার সে যখন এই প্রথমটা নিউট্রন হিট করলো কাকে? দ্বিতীয়টাকে। এবং দ্বিতীয়টাকে যেই হিট করলো, সেই এখান থেকে আর একটা নিউট্রন বেরোলো। এইরকম ভাবে যে রিয়াকশনটা তৈরি হয়, সেটাকে বলা হয় চেন রিয়াকশন। বোঝা গেল? সেটাকে বলা হয় চেন রিয়াকশন। এই চেন রিয়াকশন তৈরি হয়ে গেলে আলটিমেটলি কি হয়? এখান থেকে প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়, প্রচুর পরিমাণে এনার্জি রিলিজ হয়। আচ্ছা, এই এনার্জি যখন রিলিজ হচ্ছে, সেটাই আলটিমেটলি ফিশন টেকনোলজিতে ইউজ হচ্ছে। এর পজিটিভ এফেক্ট কি? এর পজিটিভ এফেক্ট নিউক্লিয়ার যে এনার্জি, নিউক্লিয়ার যে এনার্জি, মানে আমাদের কি বলবো, নিউক্লিয়ার চালিত যে শক্তি থেকে আমাদের বিদ্যুৎ পাওয়া যায়, সেটা এখান থেকে পাওয়া যাবে। আর একটা এর নেগেটিভ এফেক্ট কি? নিউক্লিয়ার বোম বা পরমাণু বোমা, ঠিক আছে? এই যে দুটো জিনিস, এই দুটো হচ্ছে এটা। বোঝা গেল? আমি ছবিতে একবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, আমি যেটা বলতে চাইলাম মুখে। এখানে দেখো, এখানে একটা রয়েছে ইউরেনিয়াম 238, ওকে? এই যে রয়েছে ইউরেনিয়াম 238, এখানে হচ্ছে নিউট্রন জেনারেটর, মানে এখান থেকে নিউট্রনটা হিট করবে। হিট করার পরে কি হলো? এখান থেকে রেগুলো বেরোলো, এই যে বেরোচ্ছে, বেরিয়ে গিয়ে এখানে আর একটা চেম্বার আছে, সেকেন্ডারি ফিউশন। আচ্ছা, এটা ফিশন না, এটা মানে ফিউশন হবে, ঠিক আছে? আমি এটা ভুল লিখে ফেলেছিলাম। এই যে ফিউশন, সেকেন্ডারি ফিউশন ডিভাইসে গেল, সেখানে গিয়ে আলটিমেটলি ইউরেনিয়াম 235-কে হিট করলো, হিট করে কিন্তু এখান থেকে বিস্ফোরণটা হলো। বোঝা গেল? এটা হলো মানে এই যে থার্মোনিউক্লিয়ার যে ওয়ারহেড থাকে, সেটারই একটা গঠন চিত্র, যেটার মাধ্যমে আমি তোমাদেরকে ব্যাখ্যা করলাম। বোঝা গেল তো? এবার এই সিপ্রি নিয়ে, যেহেতু আমি বললাম সিপ্রি নিয়ে আলোচনা করবো। সিপ্রি কি? সিপ্রির পুরো ফর্ম হচ্ছে
পুরো ফুল যে ফার্ম সেটা হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, সিপ্রি, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। কত সালে তৈরি হয়েছিল? 1966 সালে। স্টকহোম মানে কোথায় হেডকোয়ার্টার? স্টকহোমে হেডকোয়ার্টার হবে সুইডেনে, ঠিক আছে। এর মেনলি ইন্ডিপেন্ডেন্ট একটা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট। এর মেনলি কাজ কি? এর মেনলি কাজ হচ্ছে ডিফেন্স সংগঠিত বা এই সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে রিপোর্ট বের করা। তাহলে এরই একটা রিপোর্ট হচ্ছে এই যে সিপ্রি ইয়ারবুক রিপোর্ট, যে রিপোর্টটাই কিন্তু এখানে পাবলিশড হয়েছে, এইখানে কিন্তু পাবলিশড হয়েছে সিপ্রি ইয়ারবুক রিপোর্ট। দেখতে পাচ্ছ তোমরা সিপ্রি ইয়ারবুক রিপোর্ট 2025, সেটাই কিন্তু পাবলিশড হয়েছে। এই সিপ্রি ইয়ারবুক রিপোর্ট তাহলে কে পাবলিশ করে? এইরকম ধরনের কোশ্চেন কিন্তু আগের বছর ডাব্লিউবিসিএস পরীক্ষায় এসেছিল যে এই রিপোর্ট কে পাবলিশ করে। তাহলে সিপ্রি ইয়ারবুক রিপোর্ট কে পাবলিশ করে? সিপ্রি পাবলিশ করে। ওকে, বোঝা গেল। সিপ্রি মিলিটারি এক্সপেন্ডিচার ডেটাবেস পাবলিশ করে, সিপ্রি আর্মস ট্রান্সফার ডেটাবেস পালন করে, মানে রিপোর্টটা তৈরি করে। হেডকোয়ার্টার কোথায়? স্টকহোম, সুইডেন। নেক্সট হচ্ছে টপিক যেটা আছে মাউন্ট লিওতবি লাকি লাকি লাকি, ঠিক আছে, লাকি লাকি ভলক্যানো এরাপ্টেড ইন ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া বলে যে দেশটা রয়েছে, রিসেন্টলি যে দেশটা নিউজে রয়েছে, ঠিক আছে, এই দেশটায় কিন্তু মানে একটা ভলক্যানো পাওয়া গেছে বা এরাপ্ট হয়েছে, পাওয়া গেছে না, এরাপ্ট হয়েছে। আচ্ছা, ভলক্যানো বলতে আমি দেখো এখানে একটা ছবি দিয়েছি, এখানে লাভা ম্যাগমা থাকে, এখান থেকে আস্তে আস্তে মানে লাভা ম্যাগমা উপরের দিকে উঠে আসে, অগ্নুৎগম হয়, ঠিক আছে। আমি বোঝানোর চেষ্টা করেছি, এগুলো আমাদের জিওগ্রাফি অপশনাল ক্লাসে সম্পূর্ণ বোঝানো হয়, তো আমি তারই একটা ছবি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, আমি পড়াই জিওগ্রাফি অপশনে, তো সেখানে বোঝানো হয়, এখানে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এখানে তাহলে এই যে ইন্দোনেশিয়ায় যে লাকি লাকি মাউন্ট লিওতবি লাকি লাকি ভলক্যানো মানে ইরাপ্ট হয়েছে, এটা অ্যাকচুয়ালি কেন হয়েছে? এই কোশ্চেনটা তোমাদের মনে, কারণ এই যে জোনটা না, এটা রিং অফ ফায়ারের জোন। রিং অফ ফায়ার বলতে কি বোঝাচ্ছি, একটু পরে আমি বোঝাচ্ছি। আচ্ছা, লোকেশনটা কোথায় আছে সেটা মনে রাখবে, ওয়ান লাইনার কোশ্চেন হিসাবে এইটুকুই দরকার। দেখো এই যে ভলক্যানো, ভলক্যানো না মানে তিন ধরনের হয়। একটা হচ্ছে কিসের উপরে বেস করে? বেসড অন অ্যাক্টিভিটি, মানে তারা কিরকম কাজ করছে। একটা হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো, মানে যেখানে ইরাপ্ট ফ্রিকোয়েন্টলি হয়, যেমন হচ্ছে মাউন্ট এটনা। মাউন্ট এটনা কোথায়? ইটালিতে। তারপরে হচ্ছে মাউন্ট লোয়া, হাওয়াইতে। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ভলক্যানো। বোঝা গেল? যদি এই কোশ্চেন গুলো আসে, এগুলো এরকম ধরনের কোশ্চেন কোথায় আসে? এসএসসি সিজিএল এ আসে। এসএসসি সিজিএল এ এরকম ধরনের কোশ্চেন আসে যে মাউন্ট এটনা ভলক্যানো কোথায় কোথায় দেখা যায়, কোন দেশে? মৌনা লোয়া কোথায়? যারা যারা পরীক্ষা দাও তারা কিন্তু সবাই জানো, আমার কাউকে বলতে হবে না। ডরমেন্ট ভলক্যানো কোথায় দেখা যায়? ডরমেন্ট ভলক্যানো বলতে যেটা নট এরাপ্টেড রিসেন্টলি বাট মে এরাপ্ট এগেইন, মানে যেটা এরাপ্ট করতে পারে, মানে এরাপ্ট বলতে অগ্নুৎগমের কথা বোঝানো হচ্ছে, যেটা অগ্নুৎগম হতে পারে কিন্তু এখন হচ্ছে না। এক্সাম্পল কোটা? মাউন্ট ফুজি। মাউন্ট ফুজি কোথায়? জাপান। খুব ইম্পর্টেন্ট নাম, মাউন্ট এটনা আর একটা হচ্ছে মাউন্ট ফুজি। তারপর হচ্ছে এক্সট্রিম ভলক্যানো, মানে নট লঙ্গার এক্সপেক্টেড টু এরাপ্ট, মানে যার কোনো আশাই নেই যে এটা মানে ইরাপ্ট হবে। এটার এক্সাম্পল কি? এডিনব্রু ক্যাসেল। বোঝা গেল তো? তোমাদের কাছে আমরা একটা কোশ্চেন, ভারতের ভারতের যে অ্যাক্টিভ ভলক্যানো রয়েছে তার নাম কি? এটা তোমরা অ্যান্সার করবে, ঠিক আছে, তার নাম কি? এবার আমি তোমাদেরকে কি বললাম, রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার কোথায় দেখা যায়? প্যাসিফিক ওসিয়ান। যেটা প্যাসিফিক ওসিয়ান মানে দেখো আমি এই যে জোনটা, এখানে কি আছে? অস্ট্রেলিয়ার ম্যাপ দেওয়া আছে, এর মানে এদিকে দেওয়া আছে, এটা কি? এটা চায়না, এটা চায়না, এটা অস্ট্রেলিয়া। এই অস্ট্রেলিয়া চায়নার যে রিজিয়নটা দেখো, এখানে একটা আমি বেগুনি কালার দিয়ে শো করেছি, ওপরে রয়েছে এদিকে ইউএসএ, কানাডা, ঠিক আছে, ব্রাজিল। এই যে মাঝখানের জায়গাটা সেটাকে বলা হয় রিং অফ ফায়ার, যেটা অ্যাকচুয়ালি আমাদের এই যে ভূমিকম্প প্রবণ এবং মানে এখানে আর্থকোয়েক খুব দেখা যায়। এবার আর্থকোয়েকের সঙ্গে ভলক্যানো, দেখো ভলক্যানো কেন বেরোয়? কোনো প্লেট যদি সরে গেল সেখান থেকেই তো ভলক্যানোটা বেরিয়ে আসে। আমি কি বলেছি, এগুলো আমাদের জিওগ্রাফি অপশনাল লাগবে, তোমাদের লাগবে না, জাস্ট বুঝিয়ে দিলাম, ঠিক আছে। তো এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু হোম অফ 75% ওয়ার্ল্ড ভলক্যানোস এন্ড আর্থকোয়েক, মানে পৃথিবীতে যত ভলক্যানো আর্থকোয়েক হয় তার 75% কিন্তু এখানে হয়। মনে রাখবে এই জায়গাটার কথা। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে রিং অফ ফায়ার। কোন কোন দেশ নিয়ে আছে জানো? কোন সমুদ্র? প্যাসিফিক ওসিয়ান। নেক্সট নিউজ হচ্ছে নিশার স্যাটেলাইট। আচ্ছা, নিশার স্যাটেলাইট কার কার মানে সংমিশ্রণে তৈরি? নাসা আর ইসরো। আমি দুদিন আগেই তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি এক্সিওম 4 নিয়ে, যারা যারা এখনো দেখোনি একবার দেখে নাও। আমি তোমাদেরকে কিন্তু একদমই অ্যানালিটিক্যাল স্টাইলে তোমাদেরকে ইনফোগ্রাফিক দিয়ে ভিডিও বানাই কারেন্ট অ্যাফেয়ার্স এরও, সেগুলো কিন্তু তোমরা
যদি ভালো লাগে সেগুলো দেখবে, এগুলোও দেখবে, সবই দেখবে যেগুলো তোমাদের ভালো লাগে, ঠিক আছে। নিশার স্যাটেলাইট কি লঞ্চ করতে চলেছে নাসার ইসরো। আচ্ছা, এই যে স্যাটেলাইটটা, এই স্যাটেলাইটটা দুজনে মিলে তৈরি করেছে, তাই নাম হচ্ছে নিশার। এটুকু তো বুঝলে। ফুল ফর্ম কি? নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রাডার। আচ্ছা স্যার, সিনথেটিক অ্যাপারচার রাডার বলতে কি বোঝানো হচ্ছে? সিনথেটিক অ্যাপারচার রাডার বলতে সেই ধরনের রাডারের কথা বোঝানো হয় যেখানে হাই কোয়ালিটির ইমেজ পাওয়া যায়, হাই কোয়ালিটি ইমেজ পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, আমি আমার ছবিটা কিন্তু বন্ধ করে রেখেছি। কেন রেখেছি ছবিটা? কারণ তোমাদেরকে যাতে আমি লিখিয়ে আরো ভালোভাবে পড়াতে পারি। আমার ছবিটাই অনেকটা জায়গা নিচে ক্যাপচার করে নেয়। এবার আমরা তো দেখো অত বড় ইনস্টিটিউশন নই, আমরা স্মার্ট বোর্ডেও পড়াতে পারি না। আমরা চেষ্টা করি কোয়ালিটি ম্যাটেরিয়াল কোয়ালিটি ভাবে রিপ্রেজেন্ট করতে। তো সেই জন্য আমরা ছবিটা বন্ধ রেখেছি, যাদের ছবি দেখে পড়তে সুবিধা হয়, মানে ছবি বলতে পাশে স্যার কথা বলবে সেগুলো দেখা যাবে, তাদের একটু বলবো একটু মানিয়ে নাও, কারণ কোয়ালিটিটা ইম্পর্টেন্ট করবে। আমার ছবিটা তোমার পরীক্ষার খাতায় লিখতে হবে না বা গোল্লা পাকাতে হবে না, ঠিক আছে। তো যেটা দরকার সেটা দিচ্ছি। পরে যখন তোমরা সাহায্য করবে, তোমরা যখন এই চ্যানেলটাকে গ্রো হতে সাহায্য করবে, তখন আমরাও চেষ্টা করব স্মার্ট বোর্ড কেনার, আমরাও চেষ্টা করব ক্যামেরা কেনার। একটা মানে স্টুডিও সেট আপ করতে তো অনেক টাকা পয়সা লাগে, জানো নিশ্চয়ই তোমরা সবাই। তো আমরা এরকম ভাবে পড়াচ্ছি, সেই জন্য ছবিটা বন্ধ রেখেছি, যে ভিডিওতে দরকার পড়বে ছবি দেবো। ওকে, চলো। এটা কোথা থেকে লঞ্চ করা হয়েছে? এটা লঞ্চ করা হয়েছে শ্রীহরিকোটা থেকে। কোথা থেকে তাহলে? শ্রীহরিকোটা। আচ্ছা, শ্রীহরিকোটা কোথায়? শ্রীহরিকোটা হচ্ছে ভারতের যে উড়িষ্যা উপকূলে যে জায়গাটা রয়েছে, সেখান থেকে কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। আর আমি কিন্তু অ্যাক্সিয়ম 4টা নিয়ে আমি বলে দিলাম এটা কি কাজ করবে। হাই রেজলিউশন ইমেজ ডে অ্যান্ড নাইট মানে ক্যাপচার করবে, ঠিক আছে। সেগুলোর জন্য কিন্তু এটা লঞ্চ করা হয়েছে। আচ্ছা, অ্যাক্সিয়ম 4টা কিন্তু দেখে নেবে, এটাও কিন্তু নিউজে ছিল। চলো, নেক্সট হচ্ছে ভূপেন্দ্র যাদব ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। এটা কিন্তু ওয়ান লাইনার হয়ে গেল এইটুকু। আচ্ছা, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স কি? দেখো, ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স এটা একটা সংস্থা, যে সংস্থাটা ইলেকশন এবছর কোথায় অনুষ্ঠিত হবে? নিউ দিল্লিতে, ঠিক আছে। এই মানে এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার কিন্তু ভারতে অবস্থিত, ঠিক আছে। সেক্রেটারিয়েট লোকেটেড ইন ইন্ডিয়া। আচ্ছা, এটা কত সালে তৈরি একটা বডি? 2023 সালে এই বডিটা লঞ্চ হয়েছিল। কেন লঞ্চ হয়েছিল? প্রজেক্ট টাইগারের 50 বছরের অ্যানিভার্সারির জন্য। প্রজেক্ট টাইগার তাহলে কত সালে লঞ্চ হয়েছিল? 1973 সালে। ওকে, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষা আসতে পারে। কোথায় লোকেটেড হেডকোয়ার্টার? কর্ণাটকের, ঠিক আছে, মহীশূর বলে যে জায়গাটা আছে সেখানে। ওকে, বোঝা গেল। এবার এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সে মেনলি কি জিনিস? এটা হচ্ছে 7 বিগ ক্যাটস, যেগুলো বড় মানে বিগ ক্যাটস বলতে কি বড় বড় বিড়ালের কথা বলা হচ্ছে। বাঘকে তো আমরা বিড়াল বলি না, বাংলায় আমরা বলি কি বিড়ালকে বাঘের মাসি বলি। তো বিড়াল আর বাঘকে একই রকম দেখতে। তো সেই যে জিনিসগুলো চার পায়ে চলে, সেই বিগ ক্যাট গুলোকে নিয়ে 7টা যে বিগ ক্যাট, তাদেরকে প্রোটেক্ট করার জন্য, কনজার্ভ করার জন্য এই মেনলি একটা ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স তৈরি করা হয়েছে। এখানে কোন বিগ ক্যাট অ্যালায়েন্স রয়েছে? মানে বিগ ক্যাট রয়েছে টাইগার, লায়ন, লিওপার্ড, স্নো লিওপার্ড, চিতা, জাগুয়ার আর পুমা, ঠিক আছে। এই কটা কিন্তু রয়েছে। নেক্সট হচ্ছে এনপিসিআই সাইন মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ইউরো ব্যাংক। ইউরো ব্যাংক বলতে ইউরো ব্যাংক, ইউরোপের যে ব্যাংক। আচ্ছা, সাইপ্রাস টু লঞ্চ ইউপিআই। আচ্ছা, ইউরো ব্যাংক সাইপ্রাস বলতে কোনটা? সাইপ্রাস দেশের কথা বলা হচ্ছে। তোমরা নিশ্চয়ই শুনেছো কিছুদিনের আগেই, কিছুদিন আগে G7 বৈঠকটা হলো, সেই G7 বৈঠকের কিছুদিন আগেই কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাইপ্রাস দেশটাকে ভ্রমণ করেছিলেন, ঠিক আছে। তো সেই সময় কিন্তু এই যে মৌটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে। আচ্ছা, সাইপ্রাস দেশের অবস্থান কোথায় কি আছে সেটা তোমরা কিন্তু আমাদের অন্যান্য ভিডিওতে পেয়ে যাবে। পুরোনো যে ভিডিও আপলোড করেছি সেখানে দেখে নেবে, আমি সেটা নিয়ে এখানে আর আলোচনা করছি না। আচ্ছা, সাইপ্রাস দেশে যে এই জিনিসটা তৈরি হলো মানে কি হবে? মানে আমরা যেমন ইউপিআই ইউজ করে পেমেন্ট করি, ডাব খেলাম, কোনো দোকানে গিয়ে যা কিনছি ইউপিআই তে পেমেন্ট করছি, সেই যে ডিজিটাল সিস্টেমটা মানে সেটা কিন্তু সেই দেশও অ্যাডপ্ট করতে চলেছে। আচ্ছা, ইউপিআই এর ফুল ফর্ম কি? ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস, মানে একটা পেমেন্ট ইন্টারফেস যেটা ইউনিফাইড। নেক্সট হচ্ছে কে এটাকে লঞ্চ করেছে? এনপিসিআই, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই কোশ্চেন কিন্তু বারবার আসে, বারবার, আমি তো বলছি এই কোশ্চেনটা মিনিমাম হলেও 40 থেকে 50 বার এই কোশ্চেনটা এসছে। এবার রেগুলেট করে কি 2016, রেগুলেট না, কত সাল থেকে? 2016 সাল থেকে রেগুলেট করে কে? আরবিআই। লঞ্চ করেছে এনপিসিআই, রেগুলেট করে আরবিআই। ক্লিয়ার তো? আচ্ছা, কোন কোন গ্লোবাল মানে ইন্টারন্যাশনাল সংস্থা রয়েছে বা দেশ রয়েছে যারা ইউপিআই কে অ্যাডপ্ট করেছে? সিঙ্গাপুর, যেখানে পে নাও চলে, ঠিক আছে।
ইউএই, ফ্রান্স, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সমস্ত দেশ, এবং এর সঙ্গে নতুন যুক্ত হচ্ছে সাইপ্রাস। বোঝা গেল? ক্লিয়ার তো? চলো নেক্সট হচ্ছে বিশাখাপত্তনম সিলেক্টেড অ্যাজ দ্য ন্যাশনাল ভেন্যু অফ দ্য 11th ইন্টারন্যাশনাল ডে অফ যোগা। এই কোশ্চেনটাই আগের সপ্তাহে ইন্দ্র স্যার যে তোমাদেরকে ফ্রি মক টেস্ট নেয়, আমাদেরকে কিন্তু একটা ফ্রি মক টেস্ট রয়েছে, ফ্রি মক টেস্টে ইন্দ্র স্যার এই কোশ্চেনটাই করেছিল যে ইন্টারন্যাশনাল যোগা ডে কবে পালন করা হয়। অ্যান্সার কত? 21 জুন। এবার তোমরা অনেকেই ভাবছো কেন কোশ্চেন করেছিল, দেখো আমরা তোমাদেরকে এইরকম প্রিপারেশন দিই, ফ্রিতে যে ক্লাসটাও থাকে না সেই ক্লাসেও আমরা পেইড ক্লাসের মতো কন্টেন্ট তোমাদেরকে প্রোভাইড করি, কারণ আমরা মনে করি যেটা প্রোভাইড করব, যেটা দেব, সেটা যেন সলিড হয়। আমরা ওই ইউটিউবের ক্লাস বলে আমরা হালকা ম্যাটেরিয়াল দেব, ঠিক আছে, তোমরা আমাদেরকে পয়সা দিচ্ছ না বলে আমরা তোমাদেরকে খারাপ ম্যাটেরিয়াল দেব না, এটা একদমই নয়। আমরা আমাদের দিক থেকে সৎ থাকার চেষ্টা করব, ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু এসেছিল, যারা যারা অ্যান্সার করতে পারোনি দেখে নাও এই ক্লাসটা। ফোকাস কি? গ্রাসরুটস যোগা প্রমোশন, যোগাকে প্রমোট করার জন্য মিনিস্ট্রি অফ আয়ুষের দ্বারা এটা কিন্তু কন্ট্রোল করা হয়। আচ্ছা, এই যে তাহলে কোশ্চেনটা আমরা জেনে গেলাম ইন্টারন্যাশনাল যোগা ডে কবে? 21 জুন। তাহলে 21 জুন অলরেডি হয়ে গেছে, এটা কত? 11th ইন্টারন্যাশনাল যোগা ডে। এবার এই যে জিনিসটা, এই যে যোগা, এই যোগার অরিজিন কোথায়? অরিজিন হচ্ছে ইন্ডিয়াতে। 5000 বছরের ওল্ড স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল ডিসিপ্লিন, মানে যোগের কথা বলা হচ্ছে, যোগ বলি না আমরা, এটা কিসের? যোগা শব্দটা কোথা থেকে এসছে? ইউজ থেকে এসছে, যার মানে কি? যার মানে হচ্ছে জয়েন অর টু ইউনাইট, মানে একসঙ্গে থাকো, সিম্বলাইজিং দ্য ইউনিয়ন অফ বডি। মানে যোগের মাধ্যমে আমরা কি করি? শরীরের বিভিন্ন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে এক জায়গায় নিয়ে আসি, যার মধ্যে মাইন্ডের মানে মনের একটা মানে কি বলবো বিশাল লেভেলের মানে রিলিফ পায়, মানসিক সমস্যা দূর হয়, স্পিরিট, ঠিক আছে, এটা হয়। এই যে স্পিরিচুয়াল মাইন্ড এবং ইউনিয়ন অফ বডি, সেই জন্য এটাকে যোগা বলা হয়, এবং এটা এসছে কোথা থেকে? ইউজ ওয়ার্ড থেকে। আচ্ছা, এটার উল্লেখ কোথায় কোথায় রয়েছে? ঋগ্বেদে উল্লেখ রয়েছে, উপনিষদ এন্ড ভগবত গীতাতে উল্লেখ রয়েছে, ঠিক আছে, আর একটা রয়েছে কোথায়? পতঞ্জলি এন্ড যোগা সূত্র, ঠিক আছে, এই তিনটে জায়গায় কিন্তু এর উল্লেখ রয়েছে। আচ্ছা, 21 জুনটাই কেন? কারণ এই দিনটা কিন্তু সব থেকে, এটাকে বলা হয় সামার সোলাটাইজ, মানে এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারে হয় লংগেস্ট ডে। আমরা তো নর্দার্ন হেমিস্ফিয়ারে থাকি, নর্দার্ন হেমিস্ফিয়ারে যে লংগেস্ট ডে সেটা হচ্ছে 21 জুন, এটা সবাই জানো। এটাই সিম্বলিক্যালি ইম্পর্টেন্ট ফর যোগা ট্র্যাডিশন। বোঝা গেল? ক্লিয়ার তো? সমস্ত কিছু আলোচনা করলাম, তিনটে টপিক আলাদা ডাইমেনশনে কভার হলো। নেক্সট হচ্ছে, এটা একটা একদম ইজি টপিক, ডিপার্টমেন্ট অফ পোস্ট লঞ্চ জ্ঞান পোস্ট। এটা একদম কে জ্ঞান পোস্ট লঞ্চ করেছে এটাই তোমাদেরকে মানে জানতে হবে। তো জ্ঞান পোস্ট কি জিনিস? জ্ঞান পোস্টের মাধ্যমে এডুকেশনাল, কালচারাল, রিলিজিয়াস বুকস ডেলিভার করা হবে। কেন? এটা কিসের জন্য? এনইপি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি, ঠিক আছে, এর আন্ডারে কিন্তু এটাকে লঞ্চ করা হয়েছে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ভিয়েতনাম জয়েন্ট ব্রিক্স অ্যাজ এ পার্টনার কান্ট্রি। ব্রিক্স এর পার্টনার কান্ট্রি হিসেবে ভিয়েতনাম দেশ জয়েন করলো। ভিয়েতনাম হচ্ছে একটা এশিয়ান কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, ব্রিক্স এ কোন কোন দেশ রয়েছে? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। ওকে, এই কটা। আদার ব্রিক্স কান্ট্রিজ মানে পার্টনার কান্ট্রিজ যারা রয়েছে, বেলারুস, বলিভিয়া, কাজাকস্তান, নাইজেরিয়া এন্ড মালয়েশিয়া, এগুলো রয়েছে। এবার আগের বার শোর ডাব্লিউবিসিএস একটা কোশ্চেন এসেছিল, বিমস্টেকের সদর দপ্তর কোথায়? বিমস্টেকের সদর দপ্তর কোথায়? এবার অনেকে না এই কোশ্চেনগুলো মুখস্থ করে, দেখো আমরা মুখস্থ করাই না, আমরা বারবার ডিভিশনের মাধ্যমে প্র্যাকটিস করে। আচ্ছা, ব্রিক্স এর মানে ফুল ফর্ম তো, ফুল ফর্ম বলতে কোন কোন দেশ রয়েছে সেটা বললাম, মানে এটাই তার ফুল ফর্ম। আর সার্কের ফুল ফর্ম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশন। সাউথ এশিয়া মানে দক্ষিণ এশিয়ার কথা বলছে। ব্রিক্স তৈরি হয়েছে 2009-10 সালে, সার্ক 1985 সালে। আচ্ছা, আমি একটা কোশ্চেন তোমাদেরকে বলছি, 1985 সালের কথা বলছে, এই সময় কোন 5 ইয়ার প্ল্যান চলছিল? কোন 5 ইয়ার প্ল্যান চলছিল? এটা অ্যান্সার করবে, ঠিক আছে। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায়? এর কোনো হেডকোয়ার্টার নেই, যে দেশে হয় সেটাই হেডকোয়ার্টার। আর সার্কের হেডকোয়ার্টার কোথায়? নেপালের কাঠমান্ডুতে। আর বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? বিমস্টেকের হেডকোয়ার্টার হচ্ছে ঢাকা। ওকে, ঢাকাতে। এই কোশ্চেনটা এসেছিল প্রিভিয়াস ইয়ারও, কিন্তু কোশ্চেন জানা হয়ে যাচ্ছে। মেম্বার কোনটা? মেম্বার হচ্ছে 5টা কান্ট্রি, আর এখানে 8টা কান্ট্রি, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ঠিক আছে, বাংলাদেশ, তারপরে লাক্ষাদ্বীপ, লাক্ষাদ্বীপ না হচ্ছে মালদ্বীপ, ঠিক আছে, ভুটান, আফগানিস্তান, এগুলো রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেইন ফোকাস কি? মেইন ফোকাস হচ্ছে ইকোনমিক গ্রোথ অ্যান্ড মাল্টি পোলার ওয়ার্ল্ড অর্ডার, ঠিক আছে, মানে সবার যাতে
মাল্টিপোলার, মানে কোনো রকম বাইপোলারিটি থাকবে না, দুটো দেশই সর্বেসর্বা এরকম না, সবাই একটা গ্রোথ হবে এবং সবারই আস্তে আস্তে উন্নতি হবে, সেটাই। আর সার্কেল হচ্ছে রিজিওনাল কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। কি ইনস্টিটিউশন কি রয়েছে এখানে? কি ইনস্টিটিউশন হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, যেটার কথা আমরা বারবার শুনি। এটা হচ্ছে কি ইনস্টিটিউশন হচ্ছে যে ব্রিক্স। আর সার্কের ক্ষেত্রে সার্ক ডেভেলপমেন্ট ফান্ড। রিসেন্ট সামিট 2023 সালে হয়েছিল, আর এখানে 2014 লাস্ট সামিট হেল 2014 কাঠমান্ডুতে। কেন হয়নি, ঠিক আছে, ওই মানে এর যে ভেতরে সার্কের ভেতরে অনেক কিছু সমস্যা রয়েছে সেই জন্য। এখানে ইন্ডিয়াস রোল কি আছে? লিডিং দ্য মেম্বার্স অ্যান্ড স্ট্র্যাটেজিক রাইভালস উইথ চায়না, ঠিক আছে। আর ফাউন্ডিং মেম্বার টেনশন উইথ দ্য পাকিস্তান অ্যান্ড হিন্ডার প্রোগ্রেস, ঠিক আছে। এটা কিন্তু এর মানে সার্কেল যে মানে রোল, যেখানে ইন্ডিয়া কি রোল প্লে করে, সমস্ত কিছু কিন্তু আলোচনা করলাম যেগুলো দরকার। এবার আমি তোমাদেরকে একটা কথা বলি, এটা কিন্তু আমি যেটা আলোচনা করলাম এটা উইকলি একটা সিরিজ আমি নিয়ে আসি তোমাদের জন্য, যেটা একদমই ফ্রি অফ কস্টে। কিন্তু সব জিনিস আমি ফ্রি অফ কস্টে দিতে পারি না। কেন দিতে পারি না? দেখো, আমাদেরকেও কিন্তু কন্টেন্ট তৈরি করতে হয়। তোমাদেরকে আমি এখন শো করছি আমাদের কন্টেন্ট, যে কন্টেন্টটা একদম পেইড। এই কন্টেন্টটা হচ্ছে পেইড। পেইড ক্লাসে এইরকম কন্টেন্ট আমরা দিই, যেখানে তোমার এইরকম পিডিএফ থাকবে, এই দেখতে পাচ্ছ এইরকম ভাবে পিডিএফ তোমার কাছে আমরা পাঠিয়ে দেবো। নেক্সট কি দেওয়া হবে? সপ্তাহে একদিন করে ভিডিও ক্লাস। আচ্ছা, অনেকের তো মনে হতে পারে যে স্যার আমরা পিডিএফ নেবো, ভিডিও ক্লাস দরকার নেই। দেখো, ভিডিও ক্লাস না দেখলে তুমি অ্যানালিসিস গুলো জানবে না, তুমি এগুলো বুঝতে পারবে না। তুমি না বুঝতে পারলে তুমি তখন পরে বলবে যে স্যার আমি তো আপনার এখান থেকে নোট নিয়েছিলাম, কমন পাইনি। তাই আমি না সেই সমস্যায় যেতে চাই না, ঠিক আছে। মানে আমরা চার্জ বেশি রাখি না, আমরা অল্প সাধ্যের মধ্যে চার্জ রাখি, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট, বাংলার প্রত্যেকটা স্টুডেন্ট অ্যাফোর্ড করতে পারে। সপ্তাহে একদিন করে ক্লাস হবে, একদিন করে, ঠিক আছে। কতক্ষণের ক্লাস হবে? 2 থেকে 2.5 ঘন্টা। যেদিন 2 ঘন্টা লাগবে 2 ঘন্টা, যেদিন 2.5 ঘন্টা লাগবে 2.5 ঘন্টা। তাই আমি কোনো নির্দিষ্ট টাইম তোমাকে বলতে পারছি না। 2 থেকে 2.5 ঘন্টা, দরকার হলে 3 ঘন্টা লাগবে 3 ঘন্টাও দেবো। কোথায় ক্লাস হবে? গুগল মিটে ক্লাস হবে, গুগল মিটে ক্লাস হবে, ঠিক আছে। সমস্ত কিছু জানিয়ে দিলাম, কিরকম কোয়ালিটি থাকবে সবকিছু দেখিয়ে দিলাম স্যাম্পল। এইটার চার্জ কত, এইটা নিয়ে অনেকের প্রশ্ন। চার্জ হচ্ছে মাসে 50 টাকা। মাসে 50 টাকা, যেখানে তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এর পুরোপুরি পিডিএফ পাবে, তার সঙ্গে ভিডিও ক্লাসও পাবে, এবং এর রেকর্ডিংও তোমায় দিয়ে দেওয়া হবে, তুমি ডাউনলোড করে রেখে দেবে, ঠিক আছে। তুমি ডাউনলোড করে রেখে দেবে, ব্যাস মিটে গেল। বা তুমি যেভাবে দেখে নেবে ভিডিও ক্লাসটা, ডাউনলোড না, ডাউনলোড অপশন এখানে দেওয়া নেই, ডাউনলোড অপশন থাকবে না, তোমাদেরকে ভিডিও ক্লাসটা দেখে নিতে পারবে, ঠিক আছে। ভিডিও মনে করো তোমার কোনো একটা ক্লাস অফ গেল, হতেই পারে তুমি কোনো একটা ক্লাস অফ গেছে, সেই ক্লাসের ভিডিও আমরা দিয়ে দেবো, তুমি দেখে নিবে। ডাউনলোড অপশন থাকবে না আমাদের সিস্টেমের মধ্যে। আচ্ছা, যদি যোগাযোগ করতে হয় এই ক্লাসটার জন্য, কোথায় যোগাযোগ করবে? এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ করবে। ক্লিয়ার? ফোন করেও কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফোনে যদি না পাও কোনো সময় কোনো কারণে, হোয়াটসঅ্যাপটা কিন্তু করে নেবে। অ্যাজ সেম অ্যাজ ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স, কিসের জন্য? মিসলেনিয়াস এক্সামের জন্য। মিসলেনিয়াস, ক্লার্কশিপ আর ডাব্লিউবিসিএস, এই 3টে এক্সামে কিন্তু ডেসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স দরকার পড়বে। যাদের দরকার, সেম চার্জ 50 টাকা প্রতি মাস। এখানেও একদিন করে হবে সপ্তাহে, এবং গুগল মিটে হবে সেম অ্যাজ আগেরটা যেটা বললাম। কন্ট্যাক্ট প্রসিডিওর সেম আছে, করে দরকার পড়লে এটা করে নেবে। পুরোপুরি অ্যানালিসিস বা আলোচনা করেছি, এতক্ষণ সমস্ত কিছু বুঝিয়েছি। এই সপ্তাহের জন্য এইটুকুই তোমাদেরকে আলোচনার টপিক আমি রেখেছিলাম, বাদ বাকিটা আমাদের পেইড ক্লাসে আলোচনা করা হবে। যদি সেই ক্লাসে জয়েন করতে চাও, যে প্রসিডিওর বলেছি সেই প্রসিডিওরে এগিয়ে যাও, ঠিক আছে। যদি ভালো লেগে থাকে এতক্ষণের ভিডিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ।